যুক্তরাজ্যের কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট, জানালেন ফখরুল। চলমান রাজনৈতিক সংকট নিরসনের আশাবাদ। রপ্তানির সুযোগ দিয়েও ঠেকানো যায়নি চামড়ার দরপতন। বিশ্ববাজার সংকুচিত হওয়ার প্রভাব বলছেন বিশ্লেষকরা। ট্যানারি মালিকদের অসহযোগিতাকে দুষছেন ব্যবসায়ীরা। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন, হুমকির মুখে কয়েকটি গ্রামের মানুষ। কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণভাবে বসবাস কয়েক হাজার পরিবারের। কার্যকর উদ্যোগ নেই প্রশাসনের। কোনো বাড়িঘর নাই, জায়গা নাই, স্থান নাই, কোথায় যাব আমরা? জীবন বাজি রেখে আমরা এই পাহাড়ে আছি। ভয় লাগে, একটু ঠান্ডা মারলে মানে কথা একটু বৃষ্টি আইলে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যুক্তরাজ্য সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েক ঘন্টার বিশ্রাম শেষেই বিকেলে বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় বৈঠক করেছেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে। সবশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী 13 জুন সকালেই বৈঠক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। লন্ডনে পৌঁছে বিকেল 5টায় বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্ট গ্রুপের সাথে বৈঠক করেন তিনি। এই গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 1 ঘণ্টার বেশি আলোচনায় উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ সরকারের 10 মাসের অর্জনের বিষয়টি। তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। সেখানেও 1 ঘণ্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে। এই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে, বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি বোচুয়ে। তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়। আগামী 12 জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। পরে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রতি প্রতিষ্ঠায় আবেদনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাজা তৃতীয় চার্লস। 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠকের কথা রয়েছে ডক্টর ইউনূসের। তার সঙ্গে নির্বাচন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার আভাস পাওয়া গেছে। সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব, সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং যুক্তরাজ্যের নীতি ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। আলোচনা হবে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারের বিষয়েও। এর আগে সোমবার সন্ধ্যায় 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার। সকল কার্যক্রম শেষে আগামী 14 জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকটের সমাধান দেখছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে
দলের স্থায়ী কমিটি। বিএনপি মহাসচিব এই বৈঠককে রাজনীতির টার্নিং পয়েন্ট উল্লেখ করে ভোটের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয় বলে মন্তব্য করেন। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মির্জা ফখরুল কথা বলেন সমসাময়িক অন্যান্য বিষয় নিয়েও। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঈদের আগের দিন দেশে ফেরা মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন সাংবাদিকরা। পরে মির্জা ফখরুল কথা বলেন শুক্রবার সকালে লন্ডনে হতে যাওয়া ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে। বৈঠকটি নিয়ে আশাবাদী বিএনপি মহাসচিব বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানে এটি হবে নতুন দিগন্তের সূচনা। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেন্যু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। দলের তরফ থেকে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য কেন উপযুক্ত সময় নয় তাও ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব। টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। অনেকে চিৎকার করি আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে এবং এর কমাতে হবে, এটা তো বাড়বে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, গরম, প্রচণ্ড গরম সেই সময়। জাতীয় ঐক্যে গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজের পরিধি সীমিত করার পরামর্শ দেন। দলীয় নীতি অনুযায়ী বিএনপি সংস্কারের প্রস্তাবে সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি। আপনি কালকে নির্বাচন করতে পারেন, আমরা কালকে রেডি। কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে মতামত জানান বিএনপি মহাসচিব। কথা বলেন আওয়ামী লীগবিহীন ভোট নিয়েও। আওয়ামী লীগ তো নাই, বিশ্বাস করে পার্টি হিসেবে যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত। এছাড়া তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসার কথা জানান মির্জা ফখরুল। ঈদ মোবারক এগেইন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার পরও ঠেকানো যায়নি দরপতন। ট্যানারি মালিকরা বলছেন ওয়েট ব্লু চামড়া রপ্তানির পক্ষে নয় তারা, তাই দামের ক্ষেত্রে এর প্রভাব পড়ার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজার সংকুচিত হওয়ার প্রভাব পড়েছে দামে। পাশাপাশি ঈদে চামড়ার যোগান বৃদ্ধির সুযোগ নিয়ে থাকেন ব্যবসায়ীরা। কাঁচা চামড়ার সবচেয়ে বড় যোগান আসে কুরবানির ঈদে। ট্যানারি শিল্পের সারা বছরের চাহিদার অর্ধেকেরই বেশি সংগ্রহ করা হয় এই মৌসুমে। তবে গেল কয়েক বছরের মতো এবারও দাম নিয়ে হতাশ বিক্রেতারা। প্রত্যাশিত দাম পায়নি মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হয়েছে 350 থেকে 700 টাকার মধ্যে। কত বেচছে দেখেন, এই যে 1, 2, 3, 4100 টাকা রেখে 3100 টাকা দিয়ে নিল না নিলে যাওগা। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে কিন্তু চামড়ার দাম কমে। 1300-1400 টাকা বিক্রি করা যাবো, এখানে এসে দেখতেছি যে 650, 700, 500, 400 কয়। যদিও চামড়ার দরপতন মানতে নারাজ ট্যানারি শিল্প মালিকরা। বলছেন সরকার নির্ধারিত দামেই বিক্রি হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আপনার আমার মনে হয় যে চামড়ার দাম যথার্থ আছে। ট্যানারি মালিকরা অদ্যাবধি আপনার 4 লাখের উপরে চামড়া আপনার ক্রয় করেছে। এটা সরাসরি ট্যানারিগুলোতে চলে গেছে আপনার ঢাকার চামড়াগুলো। সেখানে আমরা দেখেছি যে 800 থেকে 900 টাকা পর্যন্ত চামড়ার মূল্য ছিল। ট্যারিফ কমিশন যে চামড়ার দর নির্ধারণ করে দিয়েছিল, যেটা পিস করা ঈদের দিন বিক্রি হবে রক্তের চামড়া, সেটার কিন্তু ওনারা দাম নির্ধারণ করে দিয়েছিল 500, 600, 700 টাকা আপনার সাইজ ভেদে। কিন্তু এইটা ডিক্লারেশন আসে নাই, আসছে লবণযুক্ত চামড়া, যেটা ট্যানারি মালিকরা সপ্তাহখানিক পরে পারচেস করে থাকে। এবার দরপতন ঠেকাতে ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দিয়েছে সরকার, কিন্তু তার সুফল মেলেনি। শ্রমিকরা তার কর্মসংস্থান হারাবে, কেমিক্যাল ব্যবসায়ীরা আছে হাজার হাজার, তারা কর্মসংস্থান হারাবে। আমাদের ইন্ডাস্ট্রির যে 10,000 কোটি টাকা বিনিয়োগ, সেটা আপনার ঝুঁকিতে পড়বে। সব কিছু মিলিয়ে আসলে ট্যানারি মালিকরা কোনোভাবে আপনার ওয়েট ব্লু পাঠানোর পক্ষে নয়। তো এইটা আমি মনে করি বাজারে এটা কোনো তেমন প্রভাব পড়েনি। আমরা চাইবো না যে আমরা ওয়েট ব্লু চামড়া এক্সপোর্ট করে আমাদের বাকি মেশিনারিজগুলি অকেজে পড়ে থাকে, আমাদের
ইনভেস্টমেন্টটা ব্যর্থ হয়ে যাক। সুতরাং আমরা চাইবো যে সরকার আমাদেরকে এই জায়গায় সহযোগিতা করুক যে আমরা যেন দ্রুত LWG সার্টিফিকেট পেতে পারি। বিশ্লেষকরা বলছেন ট্যানারি শিল্প এখনও পরিবেশ বান্ধব হয়নি, এতে সংকুচিত হয়েছে আন্তর্জাতিক বাজার। দামের ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রভাব। ঈদের সময় ব্যবসায়ীরা এর সুযোগ নিয়ে থাকেন বলেও মনে করেন তারা। যদিও আমাদের ওয়েট ব্লু রপ্তানির একটা সরকার থেকে সুযোগ দেয়া হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি যেই পরিমাণ সাপ্লাই এবং যেই পরিমাণ ডিমান্ড, তার মধ্যে দেখা যাচ্ছে প্রচুর এক্সেস সাপ্লাই হচ্ছে, যেই কারণেই আসলে চামড়া নিয়ে যে সংকট, সেই সংকটটা কাটেনি। আর যারা ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী, তারা হয়তো এই সুযোগটা নিচ্ছে যেহেতু অনেক বেশি পরিমাণে সাপ্লাই হচ্ছে। ট্যানারি শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে না পারলে এই সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তব বাজার দরের বিস্তর ফারাক, এতে চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। টালমাটাল অবস্থার জন্য সরকারি সিদ্ধান্ত এবং ট্যানারি মালিকদের অসহযোগিতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, গত 10 বছরে চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি মূল্য না মানা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। বিভিন্ন অঞ্চল থেকে ফড়িয়া আর মৌসুমী ব্যবসায়ীদের হাত ঘুরে বিপুল সংখ্যক চামড়া জড়ো হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় ব্যবসা কেন্দ্র যশোরের রাজারহাটে। তবে মৌসুমী ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেটের কবলে রাজারহাটের চামড়া ব্যবসা। দাম বৃদ্ধি করে চামড়ার মূল্য নির্ধারণের ঘোষণার ফাঁদে পড়ে পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকারের মূল্য নির্ধারণে মাঠ পর্যায়ে তারা বাড়তি দামে চামড়া কিনেছেন, কিন্তু তা মানছেন না পাইকাররা। মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা দরে, আর বড় চামড়া সর্বোচ্চ 800 থেকে 1000 টাকায়। সরকার যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণায় দেওয়া হচ্ছে 1100, 1150 টাকা পর্যন্ত আমাদের কিনা পড়েছে। এখন লবণ খরচ দিয়ে আমরা যে দরে বিক্রি করতেছি 800, 850 টাকা এরকম বিক্রি হচ্ছে। এতে দেখা যাচ্ছে আমাদের অনেক লস। লবণ লাগানো হয়েছে, লিভার খরচ আছে, গাড়ি ভাড়া আছে, হ্যাঁ, সার্বিকভাবে মিলে সবকিছু মিলে কস্টিং বেড়ে গেছে। আমাদের চামড়া প্রতিটি চামড়ার দাম 1500 টাকা, 1300 টাকা, 1200 টাকা, 1000 টাকা কিনা আছে। এই চামড়াটার দাম আমরা পাচ্ছি, সর্বোচ্চ দাম পাচ্ছি 900 টাকা, 400 টাকা, 300 টাকা দাম পাচ্ছি। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। মিথ্যে কথা বলছে তারা, ঘুরে ঘুরে কখনো সরকারি রেটে চামড়া কিনেনি। সরকার যেটা রেট দিয়েছে লবণযুক্ত চামড়া তারা এই দামে কিনবে, কিন্তু মূলত চামড়াটা কিনে ট্যানারি মালিকরা। আগামী শনিবার যেহেতু ব্যাপক আকারে মাল উঠবে, ঈদের মাল, হয়তো আগামী শনিবার আপনারা দেখতে পাবেন বিভিন্ন ট্যানারি মালিকরা আসবে এবং হয়তো দাম বেশি হতে পারে অথবা নিচের দিকে যেতে পারে। সরকার নির্ধারিত দামের সাথে বাজারের সামঞ্জস্যতা নেই বলেই এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ চামড়া ব্যবসায়ীদের। পুরো চামড়াটা ধস পড়ে গেছে। ধসের কারণে যে দাম মূল্য নির্ধারণ করা হয়েছে সরকার তরফ থেকে, এই জন্যই সাধারণ চামড়া ব্যবসায়ীরা বিভ্রান্তি অবস্থার মধ্যে রয়েছে। এদিকে দেশের বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শনে আসেন বাণিজ্য উপদেষ্টা। জানান, 10 বছরে চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি এই মূল্য না মানলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে এবং এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি, আশা করা যায় যে এইটা এমন একটা সাংস্কৃতিক মানে আমাদের একটা তৈরি করবে, যেটা আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরো বেটার কিছু হবে। দেশের অন্তত 30 থেকে 35 জেলার লবণযুক্ত চামড়া জড়ো হয় এই চক বৈদ্যনাথ বাজারে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, চামড়ার বাজার চিত্র সম্পর্কে জানার চেষ্টা করব। নাটোরের চক বৈদ্যনাথ আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাজবুল হাসান। নাজবুল, অন্যান্য জেলা থেকে চামড়া আসতে শুরু করেছে কিনা, আর ঢাকার ট্যানারি মালিকরা যোগাযোগ করেছে কিনা জানাবেন। ইশরাত, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত বলা হয় এই চক বৈদ্যনাথকে। যে প্রশ্নটা করলেন, আসলে ঢাকা বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসা শুরু করবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ। তখনই কিন্তু ট্যানারি মালিকরা এখানে আসবেন। আমরা সকাল থেকে দেখেছি যে একটি ট্রাক এসেছে অন্য জেলা থেকে, সেই লবণযুক্ত চামড়াগুলো কিন্তু আড়তে সংরক্ষণ করে রেখেছেন ব্যবসায়ীরা। এখানে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে প্রতিদিন 1 টাক 2 টাক করে চামড়া, লবণযুক্ত চামড়া আসছে এই বাজারে।
আর একেবারেই সরগরম হয়ে উঠবে আসলে বৃহস্পতিবার শুক্রবার থেকে, তখনই ঢাকার ট্যানারি মালিকদের কাছে এই চামড়া বিক্রি শুরু হবে এবং বাজার সরগরম হয়ে উঠবে। ঈদের দিন যে চামড়াগুলো এসেছিল সেই চামড়াগুলোও কিন্তু ব্যবসায়ীরা লবণজাত করে এখানে রেখেছেন। গতকাল বাণিজ্য উপদেষ্টা এখানে এসেছিলেন, বাণিজ্য উপদেষ্টা এসে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন। এরপর থেকে কিন্তু ব্যবসায়ীরা নতুন করে একটু আশার স্বপ্ন দেখছেন। ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন এবং বাণিজ্য উপদেষ্টাও তাদেরকে আশ্বাস দিয়েছেন, যেহেতু দেশের অন্যতম একটা বড় শিল্প, তো দেশের বিভিন্ন প্রান্তে যেমন দেখা গিয়েছে যে ভাগাড়ে চামড়াগুলো ফেলে দেয়, নাটোরে কিন্তু এমন ঘটনা ঘটেনি। কিছু চামড়া আসলে মৌসুমি ব্যবসায়ীদের অসাবধানতার কারণে আসলে পচে গিয়েছিল, 200 পিস থেকে 300 পিস চামড়া পচে গিয়েছিল। এর বাইরে কিন্তু চামড়া ফেলে দেওয়ার কোনো রেকর্ড এখানে নেই। যে মৌসুমি ব্যবসায়ীরা আসলে অভিযোগ করেছেন যে তারা প্রত্যাশিত দাম পাননি, এই অভিযোগটা কিন্তু এখানে রয়েছে। ইশরাত, তাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীতে রাতের বিশেষ অভিযানে সেনাবাহিনী সহ তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাত 9:30 থেকে উত্তরা বিএনএস সেন্টারে চলে বিশেষ অভিযান। এ সময় বেশ কয়েকটি গাড়িতে তল্লাশি চালিয়েও কিছুই মেলেনি, তবে সড়কে শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে নগরবাসীকে। উত্তরা ক্যাম্পের সেনা সদস্যদের সহযোগিতা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগের সদস্যরা। জানানো হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান অব্যাহত থাকবে। রাজশাহীর চারঘাটে স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ করছে স্থানীয়রা। সকাল থেকে উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে চলছে এই কর্মসূচি। স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষুব্ধরা। স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি সহ বিভিন্ন দাবি তোলা হয়েছে। এতে সারা দেশের সাথে রাজশাহী ট্রেন যোগাযোগ বন্ধ। আটকা পড়েছে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা সাগরদাড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস। চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। পবিত্র ঈদ উল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দর্শক, এ বিষয়ে আরো জানবো। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ঈদ শেষে ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন আপনি? চাপের কথা যদি বলি, আসলে খুব একটা চাপ সকাল থেকে আমরা লক্ষ্য করিনি, কারণ যেহেতু এখন 3 থেকে 4 দিন সময় বাকি আছে ঈদের ছুটি শেষ হওয়ার। তবে একটি কথা যদি সত্যি, সেটি হচ্ছে আসলে সবার ভাগ্য সমানভাবে ঠিক সুপ্রসন্ন হয় না। সেই কারণে যাদের ভাগ্যই এতদিন পর্যন্ত ছুটি জোটেনি, তারাই শুধুমাত্র ফিরছেন রাজধানীতে। যারা ঈদ করতে প্রিয়জনের সঙ্গে বাড়ি গেছেন এবং নানা ঝুঁকি ঝামেলা পোহায়ে যারা শেষ মুহূর্তে বাড়ি গিয়েছেন, তাদের অনেকেই গতকাল ফিরেছেন এবং গত 3 দিন ধরে আসলে ফিরছেন। আজকে ঈদের পঞ্চম দিন, সুতরাং ঈদের দ্বিতীয় দিন থেকে অনেকে ফিরছেন, তৃতীয় দিন থেকে অনেকের অফিস ছিল। বিশেষ করে বেসরকারি গণমাধ্যম, চিকিৎসা সেবা এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানই তারা খুলেছেন, ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন। সেই কারণে মূলত সেখানকার যারা কর্মী রয়েছেন তারা ঈদের ছুটি শেষে বাড়ি ফিরছেন এবং আজকেও ফিরছেন। পাশাপাশি উল্টো চিত্র রয়েছে, অনেকে যারা ঈদের আগে যেতে পারেননি বা যারা যাননি নানা কারণে তারা থেকে গেছেন রাজধানীতে, তারাও আবার গ্রামে যাচ্ছেন বা তাদেরও প্রিয়জনের সাথে ঈদের শেষে এই ঈদের যে আমেজ যেহেতু এখনও রয়েছে, তারা সেই আমেজ ধরে রাখতে বা প্রিয়জনের সাথে ঈদ কাটাতে, ঈদের আনন্দ কিছুটা হলেও শেষ মুহূর্তে এসে ভাগাভাগি করতে তারাও ঢাকা ছাড়ছেন। এমন মানুষের দেখাও আমরা পেয়েছি কমলাপুর রেল স্টেশনে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। কোরবানির ঈদের দিন প্রবল স্রোতের কারণে আবারও নদীতে ধসে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় 200 মিটার এলাকা। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন পাড়ের মানুষজন। ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
নদীর পানির স্রোতে ভেঙে তলিয়ে গেছে বাঁধের কিছু অংশ। ভাঙন অব্যাহত থাকলে দ্রুতই নদীগর্ভে যেতে পারে মানুষের বসতবাড়ি ও দোকানপাট সহ নানা স্থাপনা। ঈদের দিন থেকেই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদে দেখা দেয় ভাঙনের হুমকিতে পড়েছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পালারচর সড়ক ও মোহরালী মাতবরকান্দি আলমখার কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত 5 শতাধিক বাড়িঘর। এছাড়া হুমকিতে রয়েছে মঙ্গলমাঝির ঘাট বাজারের 2 শতাধিক দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ঈদ যে কি এভাবে কিভাবে গেছে ঈদটা আমাদের আমরা বলতেই পারি না। আমরা শুধু নদীর পাশে এসে বসে থাকি। আর আমাদের যে অন্যখানে যাবো জায়গার মতো কোথাও আর কোনো জায়গা নেই, এটাই ছিল বাপ মার অবলম্বন। বর্ষার মৌসুমে পানি স্বাভাবিক পানি আসার কারণে এই বেড়িবাঁধ ধসে পড়ে গেছে। আগামী এদিন কয়েকদিন পরে যে বর্ষার মৌসুম স্রোত যে বেড়ে যাবে তখন এই জায়গা আর টিকিয়ে রাখা কোনো মতে সম্ভব না। গত বছরের নভেম্বরে নাওডোবা এলাকায় 100 মিটার বাঁধ ধসে যায়, যার সংস্কারে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে 2,87,00,000 টাকা। সেই সংস্কার করা এলাকার কিছু অংশ সহ 2টি স্থানে প্রায় 200 মিটার পদ্মা নদীতে ধসে পড়েছে। এসব এলাকার আশপাশেও দেখা দিয়েছে ফাটল। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবি স্থানীয়দের। আর এই বেড়িবাঁধ দেওয়া ছিল বিদায় এটার ভরসা আমরা কেউ 3তলা বিল্ডিং, 2তলা বিল্ডিং, কেউ 1তলা বিল্ডিং করছে। এদের আগে ভাঙছে একবার, আবার আইন হেন রাখছে। এখন যদি নেওয়া জায়গা ঘরবাড়ি তো আমরা সর্বহারা। এই গণবসতি ভাঙা ধরে সরে হারতে পারবো না। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ না দিলে চলতি বছর পূর্ব নাওডোবা ইউনিয়নের 70 ভাগ নদীতে ধসে যেতে পারে বলছেন ইউপি চেয়ারম্যান। স্থায়ী বাঁধ না হয় তাহলে মনে করেন পূর্ব নাওডোবা ইউনিয়নের 70% লোক আর কি নদীর সম্মুখীন হয়ে পড়বে। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। চেষ্টা করব আগামীকালের মধ্যে থেকেই যে ওই যে জিও ব্যাগগুলো ফেলানোর পার্মানেন্ট সলিউশনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এটার কাজও দ্রুত শুরু হয়ে যাবে। এখন যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে লেবার পাওয়াটা একটা সংকট আমাদের মাঠ পর্যায় থেকে, এবং উপরে আমাদের নির্দেশনা রয়েছে অতি দ্রুত এখানে হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং করার জন্য। 2010-11 সালে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 110 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েক হাজার পরিবার। 8 বছর আগে এই জুনে পাহাড় ধসে মৃত্যু হয়েছিল 120 জনের। তারপরও পাল্টায়নি চিত্র। বন্ধ হয়নি অবৈধ বসতি স্থাপন, প্রশাসনেরও নেই কার্যকর কোনো উদ্যোগ। টানা বর্ষণের কারণে এবারও দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। যথারীতি মাইকিং করলেও বসবাসরতরা সরতে নারাজ। এই চিত্র রাঙামাটির পশ্চিম মুসলিম পাড়া, সনাতন মন্দির ও যুব উন্নয়ন অফিস এলাকা, শিমুলতলি রেডিও স্টেশনের পাশে এবং রূপনগরের কাপ্তাই পৌরসভা সদরসহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস কয়েক হাজার পরিবারের, বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ভয় লাগলো কি করবো, আমরা সব অসহায়। এখানে আমরা কিস্তি মিস্তি নিয়ে ঘরবাড়ি করছি। এখানে আমরা জীবন বাজি রেখে আমরা এই পাহাড়ে আছি। ভয় লাগে, একটু ঠান্ডা মারলে মানে কথা একটু বৃষ্টি আইলে এটা নিজের কাছে নিজে অন্য ধরনের ইয়া লাগে। কোনো বাড়িঘর নাই, জায়গা নাই, স্থান নাই, কোথায় যাবো আমরা? পুনর্বাসন করবার লাগিয়া তো এই পর্যন্ত ঘরে নাই। পাহাড় ধসে প্রাণহানি ঘটে প্রায়, তারপরও বন্ধ হচ্ছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসতঘর নির্মাণ। শুধু বর্ষা মৌসুম আসলেই চলে মাইকিং এবং সরিয়ে নেয়ার তোড়জোড়। শুধু বর্ষাকালে আসলে তৎপরতা দেখালে হবে না, সারা বছর জুড়ে এটা নজরদারি করতে হবে এবং স্থায়ীভাবে একটি সমাধানের জন্য প্রশাসনকে চিন্তা ভাবনা করতে হবে। এবছরও ভারী বর্ষণের কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা গ্রহণের কথা বলছে জেলা প্রশাসন। অবৈধ দখল করে মানুষজন বিভিন্নভাবে বসবাস করছে বা অভিযোগ আমাদের কাছে আছে, সেটা আইনি বিষয়, সেটি আমরা আইনগতভাবে সেটা দেখব। তবে এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবন বাঁচানো। 2017 সনের 13 জুন অতিবৃষ্টি ও পাহাড় ধসে রাঙামাটিতে 120 জন, খাগড়াছড়িতে 5 জন এবং বান্দরবানে 3 জনের মৃত্যু হয়। ভয়াবহ সেই ঘটনার পরও পাল্টায়নি পাহাড়ের চিত্র। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন শাহানুর রহমান, কিন্তু উৎসবের আনন্দ বিষাদ আর হাহাকারের রূপ নেয়। সমুদ্রে ডুবতে যাওয়া পুত্র সিফাতকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় শাহানুরের। অশীতিপর বৃদ্ধ বাবা এখনও জানেন না পুত্র ও নাতি বিয়োগের কথা। রাজশাহীর
মহিষবাগান এলাকায় তাদের বাড়ি এখন শোকস্তব্ধ। সবে কলেজের গণ্ডি পেরোনো সিফাত কক্সবাজারের কলাতলী সৈকতে নেমেছিলেন সাগরের জলে ভিজতে। হঠাৎ আসা এক ঢেউয়ে তাল হারিয়ে তলিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন বাবা শাহানুর। কাল বিলম্ব না করে তিনিও ঝাঁপ দেন ছেলেকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত দুজনের কেউই আর বেঁচে ফিরতে পারেননি। রাজশাহী মহানগরীর মহিষবাতাল এলাকায় শাহানুরদের বাড়ি এখন শোকস্তব্ধ। অশীতিপর বৃদ্ধ বাবাকে এখনো জানানো হয়নি তার ছেলে আর নাতির মৃত্যু সংবাদ। এখন পর্যন্ত আমরা কেউই বলি না, শুধু বলতেছি যে হসপিটালে আছে, 72 ঘন্টার লাইফ সাপোর্টে আছে, জ্ঞান ফিরলে বাকিটা বলা যাবে। 4 জুন রাজশাহী থেকে ঢাকায় ঈদ করতে যান শাহানুর। চাকরির সূত্রে সেখানে তার স্ত্রী বাস করেন। ঢাকা থেকেই 2 সন্তান সহ এই দম্পতি কক্সবাজার যান ছুটি কাটাতে। রাজশাহী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য করে সেদিন রাত্রে যখন উপরে আসি, কাকু আমাকে ডাকে, দিয়ে বলে, বাবা তোর দাদাকে তো আমি কিছু বলে যাচ্ছি না, শুধু বলে যাচ্ছি যে ঢাকা যাচ্ছি, তো দেখে শুনে রাখিস, ভালো থাকিস তোরা। সিফাত সাঁতার জানতেন না। শাহানুর সাঁতার জানলেও বেশ কিছুদিন ধরে ভুগছিলেন হৃদরোগে। আমার ভাইটা খুব অসুস্থ থাকতো, হার্টের সমস্যা ছিল, খোঁজ খবর নিতাম। এটাই নিহতই পিতা পুত্রের মরদেহ বুধবার নাগাদ রাজশাহীতে আসবে বলে জানান পরিবারের সদস্যরা। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় নিহত স্কুল ছাত্র রোমান শেখের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মঙ্গলবার খড়িগাঁও গ্রামে রোমান শেখের পরিবারের সাথে দেখা করেন তিনি, তাদের খোঁজ খবর নেন। এ সময় দরিদ্র পরিবারটিকে একটি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন তিনি। আগেও তিনি রোমান শেখের বাবাকে একটি মিশুক গাড়ি দিয়েছেন। সপ্তাহব্যাপী শ্রীনগর সিরাজদি খানে জনসংযোগ করছেন বিএনপি নেতা মীর শরফত আলী সপু। তিনি সরকারকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান। চলতি বছর জানুয়ারিতে স্কুল থেকে বাড়ি ফিরে মিশুক নিয়ে কাজে বেরোয় রোমান। এরপরই সে নিখোঁজ হয়। ফেব্রুয়ারি 13 তারিখ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ওই কিশোরের মরদেহ। ভোলার বিভিন্ন নদ নদীতে চিংড়ি রেণু শিকারের হিড়িক। নিষিদ্ধ জাল ব্যবহার হচ্ছে প্রকাশ্যেই, ধ্বংস হচ্ছে অন্যান্য মাছের পোনা। তবে এসব নিয়ে মাথা ব্যথা নেই কারো। প্রশাসন ও মৎস্য বিভাগ নীরব ভূমিকায়, যদিও রেণু পোনার শিকার সারা বছরই নিষিদ্ধ। নিষিদ্ধ জালে চলছে চিংড়ি রেণু শিকার। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রকাশ্যে মশারি আর নেট বিহুন্দি টানছে জেলেরা। বাধা দেওয়ারও কেউ নেই। ভোলার 7 উপজেলার নদ নদীতে মাছের ভবিষ্যৎ হুমকির মুখে। এপ্রিল থেকে জুন 3 মাস চিংড়ি রেণুর ভরা মৌসুম, অথচ দেদারসে শিকার করা হচ্ছে। জেলেদের কাছ থেকে কোটি কোটি রেণু রাতের আধারে চলে যাচ্ছে আশপাশের বিভিন্ন জেলায়। পাইকারি আড়তে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। নদীতে মাছ কম, বা আমরা বাগদা ধরে কত 2500-1200 টাকা আমরা কামাই করি, ইনকাম করি। ঈদে আমরা নদীতে যাই না, পড়াশোনাই করি, এই নদীতে নাইমা সিজন এলে বাগদাই ধরি, আর কিছু করি না। বাগদা ধরে পরে আমরা 1000 বেশি 1000 টাকা, এরা ধরেন 1700-1800 টাকা বেশি। চিংড়ি মাছ ওঠে, বাইলা মাছটা ওঠে, এই মাঝে মাঝে পোয়া মাছের ছাউটা ওঠে, এই আর কি। পাইসা রেনুটা রাইকা আড্ডা গাঙ্গে ফালিয়ে দিই। আর কিছু কিছু মানুষ আছে ওই তারা তরে নিয়ে মাছটা বাঁচে, বাঁচলে কিছুটা মাছ মারা যায়। তবে চিংড়ি রেণুর সাথে উঠে আসা অন্যান্য মাছের পোনা তীরেই ফেলে দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে নদীতে মাছের সংকট হওয়ার আশঙ্কা রয়েছে, বিলুপ্ত হতে পারে কিছু প্রজাতি। 10টা মাছ ধরতে গেলে আরো 100 বিভিন্ন ধরনের প্রজাতির মাছ আসে। আসার পরে ওই মাছটা দেখা গেছে, এই মাছটা বাঁচাতে যে ওই মাছটা কিছু কিছু সময় ওই মাছটা মারা যায়। আমরা ধরি, আমরাই অপচার করি। আমরা কিছু কিছু সময় দেখা গেছে মাছের এমন সংকট হয়, খাওয়ার মাছটা আমরা কোনো জায়গাতে সংগ্রহ করবো এরকম কোনো লাইন আমাদের হয় না। বড় বড় মানুষরা কিন্তু অভিযান না হয় না, ইলিশের বাচ্চাগুলো ধ্বংস করে দিছে। আজকে ইলিশ জেলেরা এখন অধপতন, নদীতে কোনো মাছ নাই। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন নানা সংকটের কথা। বলছেন, জনবল কম থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা যাচ্ছে না। 90% মানুষ হচ্ছে নারী এবং শিশু, তারা এই ম্যাস পিপলটা এর সাথে জড়িত। তো এদের জন্য আইন বাস্তবায়ন করা একটু চ্যালেঞ্জিং আমাদের জন্য। আমাদের জনবলের সংকট আছে, আবার আমাদের 3টা উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তা শূন্য আছে। চিংড়ি রেণু পাচারে জড়িত 8 জনকে সম্প্রতি বিভিন্ন অভিযানে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। জব্দ করা হয়েছে 1,80,00,000 পিস বাগদা ও গলদা রেণু।
সাবরিনা লিজা, যমুনা নিউজ। ইসরায়েল থেকে নিজ দেশ সুইডেনে ফিরলেন আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার সন্ধ্যায় স্টকহোমের আর্ল্যান্ডা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে নানা স্লোগানে তাকে স্বাগত জানান সমর্থকরা। ইসরায়েল থেকে প্রথমে ফ্রান্সগামী একটি বিমানে তুলে দেওয়া হয় তাকে। 1.5 সপ্তাহ আগে ম্যাডলিন নামের ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেন 12 স্বেচ্ছাসেবী। জাহাজটি জব্দের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের আটক করে ইসরায়েল। তাদের মধ্যে 4 জন নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেন, যাদের অন্যতম গ্রেটা। বাকিরা এখনো ইসরায়েলি হেফাজতে। ম্যাডলিন জাহাজকে আটকে দিলেও তাদের প্রতিবাদের সুর এখন শত মানুষের কণ্ঠে। এবার আলোচনায় নতুন সহায়তা কার্যক্রম। তিউনিশিয়া থেকে বাসে করে রওনা হয়েছেন প্রায় 1800 স্বেচ্ছাসেবী। অংশ নিয়েছেন চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের উদ্দেশ্য রাফা ক্রসিংয়ে জমে থাকা বিপুল পরিমাণ ত্রাণ গাজায় পৌঁছে দেয়া। এর মাধ্যমে ইসরায়েলের ত্রাণ অবরোধ থেকে অভুক্ত গাজাবাসীকে মুক্তি দিতে চায় তারা। ড্রামের তালে তালে স্লোগান, চলছে সমস্বরে ফিলিস্তিনের প্রতি সমর্থন। গাজাবাসীর পাশে দাঁড়াতে একত্রিত হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। চলছে গাজা অভিমুখে রওনার প্রস্তুতি। তবে সমুদ্রপথে নয়, এবার যাত্রা স্থলপথে। তিউনিশিয়ার রাজধানী তিউনিস থেকে যাত্রা শুরু করবে স্বেচ্ছাসেবকদের কয়েকটি বাস। গন্তব্য গাজা উপত্যকা সংলগ্ন রাফা বর্ডার। এই মানবিক উদ্যোগের নাম দেওয়া হয়েছে কনভয় অফ স্টেডফাস্টনেস। উদ্দেশ্য গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া। এই পদযাত্রা মূলত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের এই জনসমাবেশ লিবিয়া, তিউনিশিয়া এবং মিশরের বেশ কিছু স্থানে থামবে। সেখানে আমরা মানুষের সঙ্গে কথা বলে জানাবো ফিলিস্তিনিদের অধিকারের কথা। ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করব। এই যাত্রার মাধ্যমে আমরা মানুষকে মনে করিয়ে দিতে চাই ফিলিস্তিনের দূরত্ব বেশি নয়। আমরা চাইলেই তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি। কনভয়টিতে রয়েছে বড় একটি চিকিৎসক দল। গাজার হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবেন তারা। প্রতিনিধি দলে আছেন আইনজীবীরাও। এটি একটি মানবিক সংহতির কনভয় যা ফিলিস্তিনিদের ন্যায়ের পক্ষে লড়াই করছে। ভূমিপথে এটি তিউনিশিয়া থেকে যাত্রা শুরু করে রাফা ক্রসিং এর দিকে এগিয়ে যাবে। পথে লিবিয়া আর মিশরের ভাইয়েরাও যোগ দেবেন। এই কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিকভাবে ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মানুষের অংশগ্রহণ আরও বাড়বে। ম্যাডলিন জাহাজ থেকে অনুপ্রেরণা নিয়েই এই উদ্যোগে সাড়া দেয় স্বেচ্ছাসেবীরা। তিউনিশিয়ার বেশ কিছু মানবিক সংগঠনের ঐক্যবদ্ধ উদ্যোগে শুরু হয় এই কার্যক্রম। এসব সংগঠনের কর্মীদের পাশাপাশি অংশ নেয় সাধারণ মানুষও। ইতোমধ্যে এ কার্যক্রমে তিউনিশিয়ার 1500 আর আলজেরিয়ার 250 নাগরিক অংশ নিয়েছে। এই কনভয় তার লক্ষ্য অর্জনে অটল থাকবে বলে বিশ্বাস করি। ম্যাডলিন জাহাজের মতোই আমরা ফিলিস্তিনিদের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ইসরায়েলের কট্টরপন্থী সরকার এটাই ভয় পায়। ইসরায়েলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় ত্রাণ প্রবেশের চেষ্টা করে গ্রেটা থুনবার্গ সহ 12 জনের স্বেচ্ছাসেবী দল। সোমবার তাদের ত্রাণভর্তি জাহাজ ম্যাডলিন জব্দ করে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে গোটা বিশ্বে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ম্যাচের শেষ মুহূর্তে রেফারি পেনাল্টি দিলে ম্যাচের ফলাফল হতে পারত অন্যরকম। সমতা নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ, এমন দাবি কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার। তবে বিরতির আগে ও পরে ফুটবলারদের প্রাণ শক্তি হারিয়ে ফেলাকে ম্যাচ হারের কারণ হিসেবে দেখছেন তিনি। হামজা, সমিত, ফাহমিদুলের পারফরমেন্সেও সন্তুষ্ট স্প্যানিয়ার্ড। ম্যাচের শুরুতে লড়াইটা সমানে সমানে হলেও বিরতির আগে ও পরের 10 মিনিটে পাল্টে যায় দৃশ্যপট। পরপর 2 গোল হজম করে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় বাংলাদেশ। যদিও রাকিবের গোল ম্যাচে ফেরার রসদ জোগালেও শেষটা ছিল হতাশার। সুযোগ মিসের সঙ্গে ফুটবলারদের খেই হারানোকেই পরাজয়ের কারণ হিসেবে দেখছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এই ফল প্রত্যাশা করিনি আমরা। ম্যাচের শুরুতে খুবই প্রাণশক্তিতে ভরপুর হয়ে উপরে প্রেসিং করে খেলছিলাম, এরপর প্রাণশক্তি হারিয়ে চাপে পড়ে গেলাম। আমি মনে করি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত। আমরা সাহসী ছিলাম, সুযোগ তৈরি করছিলাম, তবে ফল নিয়ে আমি হতাশ। ম্যাচের অন্তিম মুহূর্তে ডি বক্সে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ইরফান নাজিব। পেনাল্টির আবেদন করলেও মন গলেনি রেফারির। সিদ্ধান্তকে বিতর্কিত মনে করে হতাশা প্রকাশ করেছেন অনেক সমর্থক। এ নিয়ে ধোঁয়াশায় খোদ কোচ ক্যাব্রেরাও।
বিষয়টা আমাকে আবারও দেখতে হবে, যদিও আমি দেখিনি, তবে আমার কাছে মনে হয় এটা পরিষ্কার পেনাল্টি। ওই সময়ে আমরা যেভাবে খেলছিলাম, পুরো দমে আক্রমণ করছিলাম, আমি যদি ভুল না ভেবে থাকি 2-2 হতে পারত ওই সিদ্ধান্ত পক্ষে এলে। মিডফিল্ড থেকে কখনো সেন্টার ব্যাক, কখনো অ্যাটাকিং মিডফিল্ডে এসে গোলের সুযোগ তৈরি করা হামজা চৌধুরী মন জয় করেছেন সিঙ্গাপুরের বিপক্ষেও। তবে অভিষেক কি রাঙাতে পারলেন সমিত সোম? ভারত আমাদের খেলার জায়গা করে দিয়েছিল, কিন্তু এই ম্যাচের পরিস্থিতি ছিল ভিন্ন। হয়তো সে কারণে হামজার জন্য কাজগুলো কঠিন ছিল, তবে সে এনার্জেটিক ছিল। সমিত প্রথমার্ধে একটু অস্বচ্ছন্দ ছিল, কিন্তু আমি মনে করি তারা ভালো খেলেছে। ফামিদুল তার সেরা চেষ্টা করেছে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। ম্যাচ হারলেও হামজা সমিতদের পারফরমেন্স নিয়ে আক্ষেপ নেই সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খেলা দেখতে আসা ফুটবল প্রেমীদের। তবে রেফারির উপর চটেছেন লাল সবুজ সমর্থকরা। পাশাপাশি অনেকেই মনে করেন এক হামজাকে দিয়েই পাল্টাবে না দেশের ফুটবল, দরকার হামজার মতো আরও ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচ হারলেও ভবিষ্যতে একই উন্মাদনা নিয়ে খেলা দেখতে আসার প্রতিশ্রুতি দিয়ে গেলেন দর্শকরা। জাতীয় স্টেডিয়ামে ফুটবলময় একদিন হওয়ার কথা, দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে সেটাই হয়েছে। সকাল থেকে কিংবা দুপুর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অবশেষে মাঠে এসে তারা চেয়ার করেছেন হামজা সমিতদের। তবে দিন শেষে খেলার মাঠে যে পারফরমেন্স, সেটা নিয়ে কিছুটা হতাশা তো রয়ে গেছে। 2-1 বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে ম্যাচ হেরেছে। সেই দর্শকদের প্রতিক্রিয়া জানবো, তারা বাংলাদেশের প্রতি এত ভালোবাসা নিয়ে এসেছিলেন, কেমন লাগলো এবং দিন শেষে কি আফসোস নাকি বাংলাদেশের ফুটবল নিয়ে সন্তুষ্ট? অবশ্যই খুব ভালো লাগার মতো, আবার একটু আফসোসের বিষয়ও আছে। কিন্তু বাংলা খেলা খুব ভালো খেলেছে, কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছে, ক্রিয়েট করেছে অনেক সুযোগ, কিন্তু ফিনিশ করতে পারে নাই, যার কারণে ওই পুরনো আক্ষেপটাই এখনো দেখছি। আমাদের যদি মতন আরো কয়েকটা প্লেয়ার লাগবে, আমাদের ফিনিশার লাগবে। আলামিনকে আগে নামানো উচিত ছিল। হামজার লাস্টের যে মিসটা ছিল, এটা অনেক বেশি মানে ভাবার মতো না। হামজাটা গোল করতে পারতো। পেনাল্টি একদম কনফার্ম, কিন্তু আমাদেরকে দেয় নাই। সবকিছু মিলে ফাইন, বাংলাদেশ এগিয়ে যাও। আবার আসবেন তো খেলা ইনশাল্লাহ। এত সুন্দর খেলছে বলার বাইরে, যেমন আমাকে হামজা, যেমন 5টা প্লেয়ার আমাকে অনেক সুন্দর খেলছে। অল্প কোনো দিনের মধ্যে যেহেতু এত ভালো ইমপ্রুভ করতে পেরেছে, আশা করি নেক্সটে আরো ভালো হবে। সেকেন্ড হাফে অনেক ভালো খেলছে, অনেকগুলো অ্যাটাক করছে। লাস্ট মুহূর্তে যদি দুর্দান্ত কিছু সেভ না দিত, তাহলে আমরা অ্যাটলিস্ট ড্র নিয়ে বাসায় ফিরতে পারতাম। আজকে যেমন অনেক প্রথম হাফে জামাল ভুঁইয়া ছিল না, সেই কারণে ডিফেন্সটা, আমাদের মিডফিল্ড লাইনটা অনেকখানি ত্রুটি ছিল। সেকেন্ড হাফে যেই মোমেন্টামটা ক্রিয়েট করছে, এটা যদি ফার্স্ট হাফের আগে যদি এই সেম মোমেন্টামটা ক্রিয়েট করতে পারতো, তাহলে বাংলাদেশ ফার্স্ট হাফে একটা গোল দিতে পারতো। হামজার খেলাটা ভালোভাবে খেলছে। আমাদের সে আগের পুরনো একই অভ্যাস রয়ে গেছে, আমরা হয়তো ফিনিশিংয়ে গিয়ে ভালো করতে পারতেছি না। ফিনিশিংয়ে গিয়ে যদি আমরা ভালো করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ খুব দ্রুতই খুব ভালো জায়গায় চলে যাবে। যদি আমরা একজন পিওর নাম্বার 9 যোগ করতে পারি, আমরা অবশ্যই জিতবো, গোল স্কোরার হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এবং যেমনটা দেখছিলেন আপনারা, যারা একেবারে সকাল থেকে দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে এই ফুটবলের প্রতি ভালোবাসা দেখিয়ে স্টেডিয়ামে ছুটে এসেছিলেন, কিছু আক্ষেপ রেফারি নিয়ে অনেকেই বলেছেন, কিছু অনিয়মের কথা বলছেন। তবে বাংলাদেশের ফুটবলে যে সুদিন ফিরেছে, সেটা অব্যাহত থাকবে, সেই আশা তারা ব্যক্ত করছেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আমরা যেটা আগে বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব দর্শকদের একটা ভালো পরিবেশ ক্রিয়েট করার জন্য। তো সেখানে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন, পুলিশ, সোয়াট এবং আর্মিদের কর্মকর্তারা এবং আনসার। তবে আমরা সবাই জানি যে কিছু কিছু ফ্যান ইচ্ছাকৃতমূলক চেষ্টা করেছে পরিবেশটাকে নষ্ট করার জন্য। আমরা করতে দিই নাই, বা আগামীতে আমি বিশ্বাস করি আমরা আর একটু কঠোর পদক্ষেপ নিতে হবে। ফুটবলের এখন যে নবজাগরণ, আমরা কিন্তু কেউ ইউজ টু না এটা দিয়ে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে ফুটবলের কিছুই ছিল না, এখন আলহামদুলিল্লাহ আজকে ফ্যানদের ভালোবাসায় ফুটবল একটা স্থানে পৌঁছেছে। তো আমাদের প্রতিটি অভিজ্ঞতা থেকে আমরা কাজ শিখছি, আমাদের নতুন নতুন জিনিস জানা হচ্ছে, যা আমরা শিখছি, এবং ইনশাল্লাহ দেখবেন যে ভুটান থেকে এটা বেটার হয়েছে, সামনে হংকং আসবে, ইট উইল বি ইভেন বেটার। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।